কোম্পানি যেটা বাংলাদেশকে দিচ্ছে, ভারত সরকার যদি বলে কালকের থেকে দেবো না, পুরো দেশটা অন্ধকারে ডুবে থাকবে। আমার এটাই প্রশ্ন যে বিদ্যুৎ উৎপাদন যখন বিদ্যুৎটা নিচ্ছেন, তাহলে আপনার ফ্যাক্টরি করা উচিত। সাবমার্সিবল কৃষি এক অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা হওয়া উচিত। প্রান্তিক স্তরে রংপুর হোক, রাজশাহী হোক, খুলনা হোক, পাবনা হোক, সেটা না করে বিগত আমরা তো দেখুন 71-এর 16 ডিসেম্বর ভারত না থাকলে আজকে ওদের পাকিস্তানে থাকতে হতো। তো তারা 53 বছরে না পারলেও কৃষিজ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা, না শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের নেই। জাপান, ব্যাংকক, থাইল্যান্ড, কখনো চীন থেকে তাদের আসতে হচ্ছে। আর এটা বুঝতে পারছে না, আপনি ভালো বলতে পারেন যে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের রাজা হচ্ছে চীন, যে ঢাকাতে, যেটা বাংলাদেশে ওই মেধাশ্রমকে মানে মাথার ওপর রেখে আগামী দিনে কায়িক সময় পরিণত করবে। এটা মোহাম্মদ ইউনূসের সাথে বিলম্বিত বোধোদয় পরে হতে পারে। এই যে ভয়ঙ্কর একটা মানে পরিস্থিতি, যাতে বোধহয় কোনো চেষ্টা নেই, প্রচেষ্টা নেই, যারা মানে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে ভুলে যাচ্ছেন, শেখ মুজিবুর রহমানকে ভুলে যাচ্ছেন, যে দেশ উৎপাদন করতে পারছে না বিদ্যুৎ আমাদের কাছে নিচ্ছে, বড় বড় কথা বলছে তারা। এটাই দুঃখের বিষয়। আসলে আমরা সবাই অতীতকে ভুলতে চাই না, শিকড়কে ভুলতে চাই না, কিন্তু বাংলাদেশ তার শিকড়কে ইদানিংকালে ভুলে যাওয়ার চেষ্টা করছে। সেখানটাই ইন্ডিয়ার সাথে একটা ক্ল্যাশ লাগছে। ইন্ডিয়া আজকে না থাকলে বাংলাদেশ থাকতো না, এটা দিনের মতো পরিস্থিতি। 18 কোটি দেশ জনসংখ্যা ওদের, কোনো দিনই থাকতো না। এবং ইন্ডিয়া প্রত্যেক সময় ইন্দিরা গান্ধী থেকে আরম্ভ করে যতজন প্রধানমন্ত্রী আমাদের ছিল, বাংলাদেশের সাথে একটা খুব খুব একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ ছিল, এবং সবসময় চেষ্টা করে গেছে বাংলাদেশকে সাপোর্ট করা, ঠিক আছে, অর্থনৈতিকভাবে, বিভিন্ন সোশ্যাল ভাবে সাপোর্ট করা। কিন্তু এখনকার যে পরিস্থিতি, সেটা হচ্ছে এমন একটা মনোভাব বাংলাদেশে যে আমরা ইন্ডিয়াকে কাছে কোনো সাপোর্ট নেব না, আমরা স্বাবলম্বী, ঠিক আছে। তো ঘটনাচক্রের তথ্য দিয়ে দেখার, আপনার সাথে একটু আগে আলোচনা করলাম, স্বাবলম্বী এখনও হয়ে উঠতে পারিনি, হওয়ার প্রচেষ্টা যে আছে সেটাও চোখে পড়ছে না। তো এরকম জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ যে পথে চলছে, আগামী দিনে আরেকটা উগ্রপন্থী দেশ তৈরি হতে যাচ্ছে। আপনি যদি 5ই ডিসেম্বর বেঙ্গল স্টার, বাংলাদেশের বিখ্যাত পত্রিকা, সেখানে একটা প্রতিবেদন আছে যে সোনা বিক্রি করে তারা চাল কিনছে চোরাচালানকারীদের কাছ থেকে। আচ্ছা, আমরা তো ভারতবর্ষের মানুষ, বহুত্ববাদের দেশ, আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আমাদের দেশে কোনোদিন আর্মি দখল হয়নি গো, সেনা দখল কোনোদিন অভ্যুত্থান হয়নি গো। বাংলাদেশ বারবার হয়েছে, সে বেগম খালেদা জিয়ার আমলে হয়েছে, তার আগে হয়েছে, পরপর হয়েছে। যে দেশে রাষ্ট্রকে শাসন করেছে আর্মিরা, সে দেশ বলছে আমাদেরকে শেখাচ্ছে। আপনি একদম যথার্থ বলেছেন এই বিষয় নিয়ে। আর্মি শাসন যেসব দেশের ইতিহাসে আমরা দেখতে পাই, একটু চর্চা করে, সেখানটা দেখবেন প্রত্যেকটা দেশ একটা গণতান্ত্রিক পরিকাঠামো কিন্তু বেড়ে ওঠেনি। হয় একটা মানে কি বলবো, ধর্মীয় মৌলবাদের ভিত্তিতে দেশটা গড়ে উঠেছে, যেখানটা অটোক্রেসি আছে, যেখানটা শোষণ আছে, ঠিক আছে। তো যেখানটা নির্বাচিত সরকার যদি গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে ওঠে, তাহলে তার বিরুদ্ধে আর্মির যে কূপ যেটাকে আমরা বলি, সেটা কিন্তু হয় না, একদমই হয় না, কারণ নির্বাচিত সংসদ আর আর্মি সেই সরকারের একটা পার্ট, ঠিক আছে। সে তখনও তার নিজের সরকারের উপরে কখনো কূপ করে না, মানে অভ্যুত্থান হয় না। তো আমরা যে ইতিহাস ঘেটে যদি দেখি, তাহলে যেই সব দেশে গণতন্ত্রের পরিকাঠামোটা লুজ, গণতান্ত্রিক পরিকাঠামো লুজ কোন কোন দেশে, যেখানটা শিক্ষার হার কম, যেখানটা অ্যাওয়ারনেসটা কম, যেখানটা খোলা আলাপ আলোচনা, আদান প্রদান, মতের বিনিময়, এই জিনিসগুলো কম, সেখানটা কিন্তু এই মিলিটারি যেটা বলি অ্যারোজাল, সেটা কিন্তু হয়। কিন্তু বাংলাদেশও কিন্তু তার ব্যতিক্রম না। তার মানে এই সমস্ত দিক যদি, পারিপার্শ্বিক দিক আপনি যদি ভাবেন, বাংলাদেশে এখন আসল লক্ষ্য হচ্ছে নিজের অর্থনীতিটা নিজের পায়ে দাঁড়ানো, এবং সেটা গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে থেকে। দুর্ভাগ্য বিষয় হচ্ছে ইউনূসের সরকার কিন্তু অন্য পথে যাচ্ছে, বেপথে যাচ্ছে, জামাত, জঙ্গিবাদ, এই হুজুর, এবং সেটা বাংলাদেশ দেশটাকে এত বৈচিত্র্যপূর্ণ একটা দেশ, যার ন্যাচারাল রিসোর্স, প্রাকৃতিক সম্পদে ভরপুর, সেটা কিন্তু ক্রমাগত পেছন দিকে এগিয়ে যাচ্ছে। আর মানে এই পেছন দিকে যাওয়াটার তার কোনো কিন্তু শেষ নেই। এবং শেষ কখন হয়? যখন আফগানিস্তানের মতো একদম ধূলিসাৎ হয়ে যায়, কিচ্ছু থাকবে না, শুধু মানে ধ্বংসস্তূপে পরিণত হবে। মানে ভবিষ্যৎ খুব খারাপ, মানে একদমই খারাপ। যদি এখনো সময় আছে, তারা যদি ইউনূস নিজেকে হয়তো খুব বোদ্ধা ভাবেন, ঠিক আছে তো, কিন্তু তার যে বিচারভঙ্গি বা তার যে
পরিচালনার ক্ষমতা, সেটা নিয়ে আমার নিজের ব্যক্তিগতভাবে অনেক ডাউট আছে। তিনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে এই বাংলাদেশের এই জায়গাগুলোর উপর উনি ফোকাস করবেন, উনি আরও এমফাসিস দেবেন, তার শিক্ষার হার বাড়ানো, দেশে অভ্যন্তরীণে কলকারখানা বৃদ্ধি করা, উৎপাদন বৃদ্ধি করা, বাইরের দেশের মুখাপেক্ষী না হয়ে থাকা, সেলফ রিলায়েন্স যেটাকে বলে, সেই সব না দেখে এখন সে লেগেছে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে একটা প্রথম কথাটা আবার বলছি, মানে সেটা হচ্ছে একটা চক্রান্ত কিন্তু কাজ করছে, যেটা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ওয়াকিবহাল থাকতে হবে। কি না, এপার বাংলা ওপার বাংলা কোনো আলাদা না, এই দুটো হচ্ছে একই বাংলা ভাষার ওপর ভিত্তিতে দাঁড়িয়ে আছে। এই এপার বাংলা ওপার বাংলাকে নিয়ে যদি একটা দেশ গড়া যায়, এই প্রচেষ্টা কিন্তু হচ্ছে মানে এটাই হচ্ছে ওদের মূল লক্ষ্য আর কি। আসলে ওরা বোধহয় ইতিহাসকে ভুলতে চাইছে। এখন আরাকার আর্মি ওরা সামলাতে পারছে না, চট্টগ্রাম কার্যত প্রায় দখল, ওরা নামতে পারছে না, ওদের দেখলেই ওদেরকে গুলি, মানে এরকম ঘটনা। 13ই নভেম্বর যদি খুব ভুল না বলে থাকি, পাকিস্তান থেকে যে বোঝাই করা জাহাজ যা শ্রীলঙ্কা হয়ে চট্টগ্রাম বন্দরে ল্যান্ড করেছে, জানি না সেই জাহাজে কি আছে, 570 টন কন্টেনার আছে, জানি না তার মধ্যে কি আছে। এবং সেখানটা ইউনিট সরকার বলেছিল কন্টেনারগুলো ফিজিক্যাল ভেরিফিকেশন করার দরকার নেই, ডকুমেন্ট যা আছে সেটা দিয়েই ছেড়ে দেওয়া। তাহলে ধরে নিতে হবে ডাল মেঘুজ কালা হয়। নিশ্চয়ই। বেশ, তাহলেই তো জঙ্গিরাও কার্যত জেল ভেঙে পালাতে সাহায্য করেছে। একদম। মুর্শিদাবাদে ঢুকে পড়েছে, আমাদের সীমান্তবর্তী এলাকায় ঢুকে পড়ছে। আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপির যখন বেগম খালেদা জিয়া হচ্ছে যে প্রধানমন্ত্রী, তার সেই সেখানে তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মিস্টার বাবর, যার বিরুদ্ধে চট্টগ্রামে অস্ত্র নিয়ে যাকে মোস্ট ওয়ান্টেড পরেশ বড়ুয়া, তাকে খুঁজছে, যাদের চট্টগ্রাম আদালতে যাদের সিদ্ধান্ত হয়েছে বেকসুর খালাস। সদিচ্ছা নেই, আমি তো বলছি, মানে আসল ওদের উদ্দেশ্যটা কি? ওদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ এখন যেভাবে দাঁড়িয়ে আছে তার সাথে আরেকটু অংশ যুক্ত হবে, এপার বাংলার পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ হানাগুলো, যেগুলো আপনার বাংলাদেশের সাথে বর্ডার হয়ে আছে, জুড়ে একটা নতুন দেশ তৈরি করতে হবে, এবং যেই দেশটা হচ্ছে মানে মুসলিম ধর্ম সম্প্রদায়ের একটা দেশ হবে, পাকিস্তান আফগানিস্তানের মতো। এই প্রচেষ্টা কিন্তু মারাত্মক একটা প্রচেষ্টা, তলে তলে সেটা চলছে। এই দেয়াল লিখন অনেকে বুঝতে পারছে, অনেকে বুঝেও বোঝার নাভান করছে। আপনি বলুন, বাংলাদেশের ইউনিসের এই বক্তব্য কলকাতা দখল করে নেবো, বা এই বাংলা বিহার উড়িষ্যা নেবো, বাংলা বিহার, এক্স্যাক্টলি আপনি কথাটা ধরে দিলেন, বাংলা বিহার উড়িষ্যা নেব, ঠিক আছে। তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী একবারও পার্লামেন্ট বা প্রেস বিবৃতিতে কখনো এটা নিন্দা প্রস্তাব করলো না, বা ইউএনওতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কিছু বললো না। এটা কত মারাত্মক একটা চক্রান্ত আপনি ভেবে দেখুন, এই তলে তলে কিন্তু এই জিনিসটা ঘটছে। আপনি এটাও দেখুন যে আমাদের বিদেশ সচিব যেখানে বৈঠক করছে, তারপরে সেখানকার ওরা ওই কলার ভেলাতে হেলিকপ্টার বানিয়েছে, ওরা কলার ভেলা হেলিকপ্টার, যা ও মানে উড়লেই ভেঙে পড়ে যাবে। ওরা বলছে যে লুঙ্গির কোচা মেরে তারা দিল্লি পৌঁছে যাবে, শুনছিলাম আজকে। মানে এই সমস্ত অর্বাচীন ননসেন্স কথাবার্তা, আর এই কিছু ধর্মীয় লোক নামিয়েছেন মাতব্বরদের, মাফ করবেন এই শব্দটা বললাম বলে, ওদের জন্য এটা প্রযোজ্য। তারা এখন বলছে যে এই ভারত সম্পর্কে বাপ হতা হয়, বেটা হতা হয়, তোরা বাপকে ভুলে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ, একদম, যেটার উপর দেশ দাঁড়িয়ে থাকে, বুনিয়াদের স্তরে একটা পিলার তৈরি হয়, তারপরে শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছু ফান্ডামেন্টালগুলো দাঁড়িয়ে থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো অধ্যাপক বা তিনি পণ্ডিত লোক, তিনি বুঝতে পারছেন না যে অর্থনীতিটা কার্যত মানে পিছল কাটছে, বাকিগুলো বুঝতে কি পারে না, ঠিকই বুঝতে পারছি, কিন্তু ওনার এজেন্ডা তো এটা নেই। ওনার এজেন্ডা তো বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর, কোনো দিশা দেখানোর এজেন্ডা নেই ওনার এজেন্ডা হচ্ছে কিভাবে বাংলাদেশের সাথে আরও কিছু বৃহত্তর অংশ ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গ জুড়ে দিয়ে একটা ধর্মীয় একটা রাষ্ট্র বা রাজ্য, মানে দেশ তৈরি করা যায়, ঠিক আছে। তো এবং যেই লাইনে চলছে সেই লাইনটা হচ্ছে আফগানিস্তান পাকিস্তানের যে উগ্রবাদ মৌলবাদের লাইনটাই চলছে আর কি। কিন্তু ইউনিস যে পপুলিস্ট পলিসিটা নিচ্ছে, সেই পপুলিস্ট পলিসি নিয়ে হয়তো দেশের যারা মৌলবাদ আছে তাদেরকে খুশি করছে। উনি কি পপুলারিজম পলিটিক্সে বিশ্বাস করেন? একদম, মানে এই স্টেপসগুলো তো পপুলিস্ট পলিটিক্সের মধ্যে চলছে। মানে উনি যদি এই পলিসিগুলো না করেন তাহলে বুঝে নিতে হবে যে
বাংলাদেশের অভ্যন্তরীণে যারা মৌলবাদ আছে তাদের ওর শ্রেণীশত্রু হয়ে যাবে। বেশ, তাদের হয়ে টিকে থাকার জন্য এই কাজগুলো করছে। আমি আগামী দিনে চাইবো আপনার কাছ থেকে, আপনি যেহেতু বর্ধমান বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ভাস্কর গোস্বামী, অন্তত আপনার শিক্ষায় যদি বাংলাদেশে কিছু যারা শিক্ষিত, সবাই তো অশিক্ষিত নয়, যে আপনার পরামর্শটা শুনে খুব ভালো লাগবে ওদের। আর আমরা চাইবো না যে বাংলাদেশের মানুষ কটরা হাতে ঘুরে বেড়াক, আমরা চাইবো না, কেউ চায় না। আপনি বলুন তো, আপনি একজন পিতা, আমি একজন পিতা, কাউর ভাই, কাউর দাদা, আমরা চাইবো কি আমাদের সন্তানের হাতে বন্দুক তুলে উগ্রপন্থী হোক? মোহাম্মদ ইউনিস তার ছেলেমেয়ের হাতে কি বন্দুক তুলে দেবে? এই উত্তর ওনাকে দিতে, উত্তর উনি পাবেন, আজ নাও আপনি পাবেন হয়তো, কেউ কখনো চায় না। এবার মোহাম্মদ ইউনিস নিজে কখনো চাইবে না আমার পরবর্তী প্রজন্মের হাতে বন্দুক রাইফেল নিয়ে ঘুরে বেড়াক, উনি চাইবেন না। কিন্তু উনি যেটা চাইছেন, অন্য মৌলবাদীদের মধ্যে অন্য লোকজন, অন্যদের সন্তানের হাতে এগুলো তুলে দেওয়া হোক, অস্ত্র তুলে দেওয়া হোক, নিজেরটা ঠিক থাকবো। এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে, জনগণকে সচেষ্ট করতে হবে, তাদের সজাগ করতে হবে যে তারা যেটা করতে চাইছে আগামী প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছে তারা। বেশ, আপনারা যারা শুনলেন বা অধ্যাপক ভাস্কর গোস্বামী, যিনি অর্থনীতি অধ্যাপক, তার পরামর্শ ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়তো কানে ব্যথা হতে পারে, হয়তো ঝিনঝিন আওয়াজ হবে হয়তো। আর কিছু অশিক্ষিত মৌলবাদ, জঙ্গিবাদ, জামাতবাদ যারা চিৎকার করছেন, বাবরের মতো একজন, মানে যার বিরুদ্ধে অস্ত্র কেসে যার যাবজ্জীবন জেল, তাকে বেকসুর খালাস, আমরা এটা চাইনি। আমরা বলিনি যে কবি নজরুল ইসলাম আপনাদের জাতীয় কবি, আমরা তাকেও শ্রদ্ধা করি। আমরা মেঘনার পদ্মার জল ভাগ করতে চাইনি। আমরা বলছি অর্থনৈতিকভাবে আপনারা সমৃদ্ধ হবেন কি না, তার জন্য পরামর্শ অধ্যাপক ভাস্কর গোস্বামী দিল। শুনলে ভালো, না শুনলে কী করা যাবে? পাকিস্তান এখন বন্ধু হয়েছে আপনাদের, চীন আপনাদের দোষর হয়েছে। এইসব প্রেম কতদিন ঠিক থাকবে? দেখবেন প্রেমের আটা দেখবেন ওই পদ্মার জলে ধুয়ে যেতে পারে। এখনও সময় আছে, শুধরে যান, ভালো হবে, সুস্থ থাকুন। আর যদি আপনার কোনো মেন্টাল প্রবলেম থাকে, মাফ করবেন, কিছু করার নেই। বলছি আপনার সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার বর্ধমানে শ্বশুরবাড়ি শুনেছি লস্কর দিঘির কাছাকাছিতে, আপনি আপনার সম্পর্কে বলছেন, মেন্টাল কোনো যদি প্রবলেম থাকে আপনি ভালো ডাক্তার দেখান, পাকিস্তানে চলে যান আপনি। নমস্কার, আমি নয়ন রায়। নমস্কার।